হ্যালো বন্ধুরা, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে এ বিষয়ে বলতে গেলে অনেক পেছনে যেতে হবে। বলে রাখা ভালো, ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনরূপ যুদ্ধ বিগ্রহ না করে, বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি। ইহুদিদের আদি নিবাস বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন অঞ্চল। কিন্তু ইতিহাসে নানা সময় নিপীড়নের শিকার হয়ে ইহুদিরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্ট ধর্ম অনুসারীদের সঙ্গে ইহুদিদের উপর নতুন নিপীড়ক হিসেবে অবতীর্ণ হয় জাতীয়তাবাদীরা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি প্রাচ্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। 1896 সালে ডক্টর থিওডর হার্জেল প্রথম ইহুদি জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাস ফিরে যাওয়া ও তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। জায়নিস্ট সংঘ সেই আন্দোলনের নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তা তাদের আদি নিবাসেই। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারিনের বাণিজ্য করত ইউরোপের বণিকদের, যা ইউরোপের সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র এর চালিকা শক্তি বলে বিবেচিত হতো। কিন্তু তুরস্কের গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলে নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী। এ সময় ক্রেতার ভূমিকায় হাজির ছিল ইহুদি বিজ্ঞানী ডক্টর কায়ুম ওয়াইজম্যান। তিনি এসিটন আবিষ্কার করে এর ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন, যা গ্লিসারিন এর পরিবর্তে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহার হতো, এবং বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি দাবি করেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোম্যান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড, ফ্রান্সের ম্যান্ডেটের অধীনে চলে যায়। জায়নিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুইটি বিষয়ে মানা হয়। একে তো এসিটনের ফর্মুলা প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে অভাবনীয় সাফল্য পায় ব্রিটিশ বাহিনী, সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ, এবং সেই সাথে ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানতো ইহুদিরা ঐতিহ্যগতভাবে ক্ষমতা লোভী বেঈমান জাতি, যার জন্য ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা তারা আগ্রহী ছিল। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয়। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নীত হয়। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রীকরণ করার কাজ। আরব মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব, তাদের মাঝে অনৈক্য স্থাপন ও আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয়। ফলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে
ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপত্তা ও স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায় এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গঠিত ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলো পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ইহুদিদের হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মাত্র 45% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এইভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেন। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। মিত্রদের সহযোগিতা ও আশকারায় দিন দিন অপ্রতিরোধ হয়ে ওঠে ইসরায়েল। 60-এর দশকে পারমাণবিক বোমার মালিক হয়ে যায় তারা। দখলদারি ও বর্বরতার ব্যারোমিটার বাড়তে থাকে, আর সেই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের এক গোয়েম ও নৃশংসতায় ফিলিস্তিনে রক্তগঙ্গা বইতে থাকে। যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই ফিলিস্তিনকেই পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকে দখলের পায়তারা করতে থাকে ইসরায়েল। বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালাতে শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনে তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলছে। অসংখ্য শিশু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে পৃথিবীর আলো দেখার আগেই। অসংখ্য মা সন্তান হারা হচ্ছে প্রতি মুহূর্তেই। সেখানে বেঁচে থাকার আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরব ইসরায়েলের মধ্যে 1956, 1967 ও 1973 সালে ফিলিস্তিন ইস্যুতে 3টে যুদ্ধ হয়। এতে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই জুটে না। ইসরায়েলের রাষ্ট্র ধর্ম হলো ইহুদি ধর্ম। ইহুদিদের প্রধান নবী হলেন হযরত মুসা আলাইহিস সালাম, যার কিতাব হলো তাওরাত। ইসরায়েলের রাজধানী ও বৃহত্তম শহর জেরুজালেম ও তেল আবিব। ইসরায়েলের শাসন পদ্ধতি হলো ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক। ইসরায়েল স্বাধীনতা লাভ করে 14 মে 1948 সালে। ইসরায়েলের আইনসভা নেসেট। ইসরায়েলের আয়তন হলো 22,072 বর্গ কিলোমিটার। ইসরায়েলের জনসংখ্যা 86,71,100 জন। ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকেল। ইসরায়েলে প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় হলো $36,023। ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা হলো হিব্রু ও আরবি। ইসরায়েল জাতিসংঘে যোগদান করেন 11 মে 1939 সাল। আজ তবে এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এ ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং, মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অজানা যুগ সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।